যেটা আছে এই ফোর্সটা কাজ করবে হচ্ছে এই যে আমার যতটুকু অংশতে কম্প্রেশন আসতেছে এই কম্প্রেশনের কোনো একটা জায়গায়। এখন এটা যদি রেক্টেঙ্গুলার হইতো তাহলে এটা অর্ধেকে কাজ করতো, এটা যদি ট্রায়াঙ্গুলার হইতো তাহলে 3/1 কাজ করতো। কিন্তু এটা যেহেতু রেক্টেঙ্গুলারও না, এই যে এরকম ট্রায়াঙ্গুলারও না, এটা এরকম প্যারাবোলিক, তাহলে এইটার সেন্টার যে এই ফোর্স গুলোর সেন্টার যে কোথায় কাজ করবে এটা আমরা একুরেটলি বলতে পারি না। তখন আমরা এই টপ থেকে কম্প্রেশনের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা যদি হয় সি, আমরা বলতে পারি যে এটা কোনো একটা সি এর কোনো একটা অংশতে কাজ করবে, যেটাকে আমরা বলতেছি যে বিটা সি। বিটাটা কেন ইউজ করা হয়েছে? যেটা সি এর একটা অংশ, যে এই সি, এই সি এর এই জায়গায় কাজ করতে পারে, অথবা উপরে কাজ করতে পারে, অথবা নিচে কাজ করতে পারে, এরকম একটা কোনো একটা জায়গায় সে কাজ করতে পারে, যেটা সি এর একটা অংশ। এই কারণে আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে বিটা সি। ঠিক আছে? আর আমরা জানি যে টপ থেকে রডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি, ইফেক্টিভ ডেপথ ডি। তাহলে এই বিটা সি যদি এখান থেকে চলে যায়, মাঝখানে যে ডিস্টেন্সটা থাকে এটাকে আমরা যদি বলি হচ্ছে জেড, জেড ইকুয়াল টু ডি মাইনাস বিটা সি। কথা শোনা যায়? জি স্যার, বুঝছি না স্যার, একটু আবার রিপিট করবেন স্যার। আচ্ছা, ইয়ে আবার বলতেছি যে আমরা ইউএসডি মেথড, যেটা ইউএসডি মেথডে, জি স্যার। ইউএসডি মেথডে আমার স্ট্রেস যেটা আছে এই স্ট্রেসটা লিনিয়ার থাকে না। ডাব্লিউএসডি মেথডে স্ট্রেসটা লিনিয়ার থাকে, কারণ সেটাকে আমরা চিন্তা করতেছি ইলাস্টিক লিমিটের মধ্যে। যে লোডটা যে অ্যাপ্লাই হবে, লোডটা অ্যাপ্লাই হবে মেটেরিয়াল যেটা আমি ইউজ করতেছি কনক্রিট এবং স্টিল, এটার ইলাস্টিক লিমিটের মধ্যে লোডটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে? কিন্তু জি স্যার। যখনই যে সেটা ইউএসডি মেথডে চলে যায় তখন আমরা চিন্তা করি যে না, ইলাস্টিক না, সেই ইলাস্টিকের বাইরেও তো সে লোড নিতে পারে। প্লাস্টিক লিমিট একবার আলটিমেট লিমিট পর্যন্ত লোড নিতে পারে ইলাস্টিকের বাইরেও। তাহলে আমরা চিন্তা করতেছি যে সেই ইলাস্টিকের বাইরে লোড নিচ্ছে, তাহলে স্ট্রেস ডায়াগ্রামটা লিনিয়ার না থেকে, যেহেতু ইলাস্টিক না, এখন লিনিয়ার না থেকে সেটা হয়ে গেছে প্যারাবোলিক। তো প্যারাবোলিক হয়ে যাওয়ার কারণে, আর এটা তো স্ট্রেস, হ্যাঁ, এটার কে আমি ফোর্সে কনভার্ট করতে হইলে সূত্র হচ্ছে, আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স ইকুয়াল টু কি হবে? স্ট্রেস ইনটু এরিয়া। ফোর্স ইকুয়াল টু হবে হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। তো স্ট্রেস আমরা জানি যে এই স্ট্রেসের সর্বাধিক মান হচ্ছে এফসি প্রাইম। সর্বাধিক মান কি? এফসি প্রাইম। কিন্তু এটার স্ট্রেস সব জায়গায় সমান না। এই জায়গায় একটু কম, এখানে একটু বেশি, এখানে আরো কম। তাহলে এই এফসি প্রাইমটা সব জায়গায় কি সমান না। যেহেতু সব জায়গায় সমান না, এভারেজ একটা এফসি প্রাইম ধরবো। এভারেজ ধরতে গেলে এখানে আলফা দিয়ে গুণ করতে হবে। আলফা, আলফা ডেনোট করে এফসি প্রাইমের একটা এভারেজ মান। তাহলে এইটা এফসি প্রাইম হওয়ার কথা ছিল, কিন্তু এটার সাথে একটা আলফা গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ সব জায়গায় আমার স্ট্রেস সমান না। এই জায়গায় একরকম, এই জায়গায় একরকম, এই জায়গায় আমার দরকার এভারেজটা বাইর করা। তাহলে এভারেজটা বাইর করার ক্ষেত্রে আমরা এখানে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করলাম আলফা, কারণ আমি জানি না এভারেজটা কোন জায়গায় আছে। আলফা এফসি প্রাইম, তাহলে এইটা হচ্ছে স্ট্রেস। আমরা জানি ফোর্স ইকুয়াল টু সি ইকুয়াল টু ফোর্স, ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। এরিয়া হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে সে কাজ করতেছে, এই স্ট্রেসটা কাজ করতেছে কতটুকু এরিয়া জুড়ে। তাহলে আমরা একটা বিমের ক্ষেত্রে আমরা জানি উইথ কত, উইথ হচ্ছে বি, তাহলে এই কারণে বি, এবং কতটুকু ডেপথ জুড়ে সে কাজ করতেছে সেটা এখানে দেওয়া আছে সি। ঠিক আছে? কম্প্রেশন জোন, শুধুমাত্র কম্প্রেশন জোনে সে কাজ করতেছে, কারণ এটা কনক্রিটের হিসাব। তাহলে কম্প্রেশন জোন সি, তাহলে বি ইন্টু সি। তাহলে সি, আমি ফোর্স বাইর করার জন্য আমি কি করলাম? স্ট্রেস ইন্টু এরিয়া করলাম। স্ট্রেস হওয়ার কথা ছিল এফসি প্রাইম, কিন্তু এফসি প্রাইম সব জায়গায় সমান না, এই কারণে এভারেজ বার করার জন্য এটাকে আলফা দিয়ে গুণ করলাম। আলফা এফসি প্রাইম হয়ে গেল, তাহলে স্ট্রেসের মান হয়ে গেল আলফা এফসি প্রাইম ইন্টু এরিয়া। এরিয়া হচ্ছে এই স্ট্রেসটা কতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে। এই স্ট্রেসটা কাজ করতেছে ডেপথ, যেটা এখান থেকে এই যে টপ থেকে কম্প্রেশন পর্যন্ত ডেপথ,
এই ডেপথ যেটা এখানে দেওয়া আছে, ডেপথটা হচ্ছে সি, তাহলে সি ইন্টু তার উইডথ কত, উইডথ হচ্ছে বি, তাহলে এরিয়া হচ্ছে বি ইন্টু সি। তাহলে আমি এইভাবে করে কম্প্রেসিভ ফোর্সটা বাইর করলাম। আচ্ছা, এখন টেনজাইল ফোর্স আমি যখন বাইর করতে চাই, টেনজাইল ফোর্স সেম ভাবে স্ট্রেস ইনটু এরিয়া, সূত্র হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। স্টিল স্ট্রেস নিতে পারে তার ইএল পর্যন্ত, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এফ ওয়াই। এখানে আমরা বলতেছি কি এফ ওয়াই, আগে ছিল এফ এস, ডাব্লিউএসডি তে ছিল এফ এস, কিন্তু এটা ইলাস্টিক লিমিট পর্যন্ত, কিন্তু আমরা ইউএসডি তে ইলাস্টিক লিমিটের বাইরেও সে চিন্তা করব। তাহলে আমি এখানে ইএল স্ট্রেস এফ ওয়াই ইউজ করব। তাহলে আমরা জানি ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস পাইলাম এফ ওয়াই ইনটু এরিয়া, স্টিলের এরিয়া কত এএস, স্টিলের এরিয়াকে আমি বলি এএস। তাহলে টোটাল টেনশন ফোর্সের সূত্র হচ্ছে এএস এফ ওয়াই, টোটাল কম্প্রেশন ফোর্সের সূত্র হচ্ছে আলফা এফ সি প্রাইম বিসি। এতটুকু পর্যন্ত বোঝা গেল? জি স্যার। আচ্ছা, একটু আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইলো গিয়া, এই যে টপ থেকে রডের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি, ঠিক আছে না? আমরা আগে দেখছি যে ইফেক্টিভ ডেপথ কাকে বলে। এই যে আমার টপ থেকে রডের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে ইফেক্টিভ ডেপথ ডি বলি। কি বলি? ডি। আচ্ছা, এখন আমরা আসি এই জায়গায়। তাহলে টপ থেকে রডের সেন্টার, এই যে রডের সেন্টার এটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি। এখন এই যে কম্প্রেসিভ ফোর্স কোথায় কাজ করতেছে? টোটাল হাইটটা হচ্ছে সি, টোটাল হাইট কত সি। তাহলে এটা যদি রেক্টেঙ্গেল হইতো, তাহলে সি এর অর্ধেকে কাজ করতো, মানে সি বাই টু, উপরে সি বাই টু, নিচে সি বাই টু হইতো। এটা যদি ট্রায়াঙ্গুলার হইতো, এইভাবে ট্রায়াঙ্গুলার হইতো, তাহলে এই এই কাজটা, এই রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করতো শীর্ষ থেকে 2/3 আর ভূমি থেকে 1/3 এইভাবে। কিন্তু যেহেতু এটা প্যারাবোলিক, তাহলে সি এর যে এক্সাক্ট লোকেশন, মানে কম্প্রেসিভ রেজাল্টেন্ট স্ট্রেসে বা ফোর্সের যে এক্সাক্ট লোকেশন, এটা কিন্তু আমরা বাইর করতে পারবো না, যেহেতু এটা প্যারাবোলিক। এটা ট্রায়াঙ্গুলারও না, এটা রেক্টেঙ্গুলারও না, এটা হয়ে গেছে প্যারাবোলিক। তাহলে সিটা এক্স্যাক্টলি কোথায় কাজ করতেছে এটা আমি বাইর করতে পারবো না। আচ্ছা, কিন্তু আমি জানি যে সিটা কাজ করতেছে নিশ্চয়ই এই যে স্মল সি ডেপথের মধ্যে, মানে কম্প্রেশন জোনে। এই যে এটা তো কম্প্রেসিভ ফোর্স, তাহলে এটা অবশ্যই কম্প্রেশন জোনে কাজ করতেছে। কম্প্রেশন জোন হচ্ছে সি, সি। তাহলে এই সি এর কোনো একটা অংশে সে কাজ করতেছে, এই কারণে এটার নাম দিলাম হচ্ছে বিটা সি। যেহেতু আমি একুরেটলি বলতে পারতেছি না এটা কি অর্ধেকে কাজ করতেছে নাকি এটা কোন জায়গায় কাজ করতেছে, এটা আমি বলতে পারতেছি না, কারণ যেহেতু এটা প্যারাবোলিক। তাহলে আমরা এটার নাম দিলাম হচ্ছে বিটা সি। বুঝা গেছে? আচ্ছা, বিটা সি যদি আমি নাম দিয়ে থাকি, তাহলে এই বিটা সি হচ্ছে এই ফোর্স, যে ফোর্সের উপরে অংশটুকু, বিটা সি। আর টোটাল টপ থেকে রডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি। তাহলে এই ফোর্স থেকে, কম্প্রেসিভ ফোর্স থেকে টেনজাইল ফোর্স পর্যন্ত ডিস্টেন্সটা কত? জেড ইকুয়াল টু কি হবে? ডি মাইনাস বিটা সি। যেহেতু উপরেরটা বিটা সি, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে জেড মানে হচ্ছে এই দুইটার মধ্যকার, এই ফোর্স এবং এই ফোর্স সি এবং টি, এই দুইটার মধ্যকার ডিস্টেন্স। তাহলে এই দুইটার মধ্যকার ডিস্টেন্স হচ্ছে জেড ইকুয়াল টু ডি মাইনাস বিটা সি। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার শর্ত হচ্ছে যে যতটুকু কম্প্রেসিভ ফোর্স হবে, মানে যতটুকু সি হবে, ততটুকু টি হইতে হবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ওই যে আমরা সিংলি পড়ছিলাম যে আমার এইখানে যতটুকু এরিয়া থাকবে, স্টিল ওইখানে নির্দিষ্ট হবে। মানে একটা নির্দিষ্ট এরিয়ার জন্য একটা নির্দিষ্ট স্টিল সে ব্যালেন্স করতে পারে, এর চেয়ে বেশি স্টিল সে ব্যালেন্স করতে পারে না। এর চেয়ে যদি বেশি স্টিল ব্যালেন্স করতে হয়, তাকে ডাবলি হয়ে যেতে হয়। বুঝে গেছে? তাহলে সি ইকুয়াল টু টি হইতে হবে, মানে
যতটুকু কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে উপরে, ততটুকু টেনজাইল ফোর্স ডেভেলপ করতে হবে নিচে। তাহলে সি ইকুয়াল টু টি হইতে হবে। তাহলে আমরা যদি লিখি সি ইকুয়াল টু টি, তাহলে আলফা এফ সি প্রাইম বিসি ইকুয়াল টু এস এফ ওয়াই, এরকম একটা টার্ম পাবো। এই টার্ম থেকে সি এর মান বের করতে পারবো। সি ইকুয়াল টু, যেহেতু আলফা এফ সি প্রাইম বিসি, আলফা এফ সি প্রাইম বিসি ইকুয়াল টু এস এফ ওয়াই, মানে এইটা ইকুয়াল টু এইটা, আলফা এফ সি প্রাইম বিসি ইকুয়াল টু এস এফ ওয়াই। তাহলে আলফা এফ সি প্রাইম বিসি ইকুয়াল টু এস এফ ওয়াই, তাহলে এখান থেকে সি এর মান বের করতে পারবো। জি স্যার। সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এস এফ ওয়াই, আর সি এর সাথে ছিল আলফা এফ সি প্রাইম বিসি, ওইটাকে নিচে নিয়ে যাই, ডিভাইডেড বাই আলফা এফ সি প্রাইম বিসি। এইভাবে করে সি এর মান বের করতে পারবো। জি স্যার। আচ্ছা, এখন আমার মোমেন্ট, এই যে বিমটা, এই বিমের মোমেন্ট ক্যাপাসিটি মানে সে কতটুকু মোমেন্ট নিতে পারবে, এটা ডিপেন্ড করবে সি ইন্টু জেড করে। আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, মোমেন্টস হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স হচ্ছে সি, ডিস্টেন্স হচ্ছে জেড। তাহলে সি ইন্টু জেড করে বাইর করতে পারবো, অথবা টি ইন্টু জেড করে বাইর করতে পারবো। দুইটাই একই হবে। হয় আমি সি ইন্টু জেড করব, অথবা টি ইন্টু জেড করবো, মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স করবো, করলেই ওই বিমটার মোমেন্ট কত, ক্যাপাসিটি কত সেটা বের হয়ে যাবে। তাহলে মোমেন্ট ক্যাপাসিটি যদি হয়, তাহলে আমি সি ইন্টু জেড করবো অথবা টি ইন্টু জেড করবো, দুইভাবেই বের করতে পারি, উত্তর একই আসবে। সূত্র দুইটাই হবে, কিন্তু উত্তর একই আসবে। আমি যদি সি ইন্টু জেড করি, সি এর মান তো আমি জানি, সি এর মান হচ্ছে আলফা এফ সি প্রাইম বিসি, সি এর মান হচ্ছে আলফা এফ সি প্রাইম বিসি। তাহলে সি এর মান আমি বসাই আলফা এফ সি প্রাইম বিসি ইন্টু জেড। জেড এর মান আমি জানি জেড ইকুয়াল টু ডি মাইনাস বিটা সি। তাহলে এখানে জেড ইকুয়াল টু ডি মাইনাস বিটা সি বসাই দিতে পারি। তাহলে মোমেন্ট ক্যাপাসিটি সূত্র, এখান থেকে সূত্র মুখস্থ করতে হবে, আলফা এফ সি প্রাইম বিসি ইন্টু ডি মাইনাস বিটা সি। এখন সি এর মান তুমি কই থেকে পাবা? সি এর মান পাবা হচ্ছে এই যে উপরে তুমি সি এর সূত্রটা বাইর করছো সেটা। জি স্যার। ঠিক আছে, এখান থেকে সি এর মান বের করে এখানে সি এর মান বসাই দিবা। ঠিক আছে, তাহলে তুমি এটা সহজে বের করে ফেলতে হবে। অথবা আমি আরেকভাবে মোমেন্ট ক্যাপাসিটি বাইর করতে পারি, টি ইন্টু জেড। তো টি ইন্টু জেড হলে সোজা টি ইকুয়াল টু এস এফ ওয়াই, এস এফ ওয়াই, আর জেড এর মান হচ্ছে ডি মাইনাস বিটা সি। জি স্যার। জেড এর মান হচ্ছে ডি মাইনাস বিটা সি। তাহলে এটা হবে হচ্ছে এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে মোমেন্ট আমি দুই ভাবে বের করতে পারি ইউএসডি মেথডে একটা বিমের। আইদার আমি সি ইন্টু জেড করে বের করতে পারি, অথবা আমি টি ইন্টু জেড করে বের করতে পারি। সি ইন্টু জেড করলে সূত্র হচ্ছে আলফা এফ সি প্রাইম বিসি ডি মাইনাস বিটা সি এইটা, আর টি ইন্টু জেড করে বের করলে এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি এইটা। এই দুইটা হচ্ছে আমার মেইন সূত্র। তুমি এখন এইটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, তোমার উপরে ডিপেন্ড করে। কিন্তু ইউজ করতে গেলে এই মানগুলা লাগবে নাকি? এখানে তুমি আলফা জানো না, তুমি বিটা জানো না, ঠিক আছে, এই মানগুলো তোমার লাগবে। তুমি সি জানো না, এগুলা লাগবে। এখন সি তো তুমি এই সূত্র দিয়ে বের করে ফেলবা নাকি? জি স্যার। সি এর সূত্র তো আমি দেখলাম যে এই সূত্র দিয়ে আমি সিটা বের করে ফেলতে পারবো, কিন্তু তুমি আলফা জানো না, বিটা জানো না। আচ্ছা, এখন বলছে যে এই যে আলফা এবং বিটা, এই দুইটা ডিপেন্ড করে হচ্ছে এফসি প্রাইমের মানের উপরে। এফসি প্রাইম তোমাকে দিয়ে দিবে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস, যেটা এফসি প্রাইম। এটা তো আমি বলছিলাম এফসি প্রাইম কেমনে বাইর করে। এফসি প্রাইম বাইর করে তুমি একটা কনক্রিটের মোল্ড বানাইছো, মোল্ড বানায় ল্যাবে টেস্ট করছো, মোল্ডটাকে ভাঙছো, মোল্ড মনে করো 3 কেএসআই লোড নিচ্ছে, মানে পার স্কয়ার ইঞ্চিতে 3 কিপ করে লোড নিচ্ছে। তো এফসি প্রাইম ওইভাবে করে তুমি বাইর করে ফেলবা, বা এফসি প্রাইম তোমাকে দিয়ে দিবে আর কি, এফসি প্রাইম দিয়ে দেওয়া থাকবে। এফসি প্রাইমের মান যদি 4 এর চেয়ে ছোট হয়, তাহলে আলফার মান দেখো 0.72, হ্যাঁ, আর বিটার মান দেখো 0.425।
জি স্যার। আর এফসি প্রাইম যদি 8 এর চেয়ে বড় হয় তাহলে আলফার মান 0.56 আর হচ্ছে বিটার মান হচ্ছে 0.325। এই চারটা তোমাকে মুখস্থ করতে হবে। আর যদি জি এটা স্যার। 4 থেকে 8 এর মাঝামাঝি থাকে তাহলে এই সূত্র দিয়ে বের করতে হবে। তো সাধারণত তোমার পরীক্ষার হলে এফসি প্রাইমের মান সবসময় 4 অথবা 4 এর চেয়ে ছোট দেওয়া থাকবে। সাধারণত এফসি প্রাইম 4 অথবা 4 এর চেয়ে কম হয়, এর চেয়ে বেশি কখনোই হয় না, মানে অ্যাচিভ করা যায় না আর কি। জি তো স্যার। এই কারণে আলফার মানটা ওইখান থেকে মুখস্থ রাখতে হবে 0.72 আর বিটার মানটা মুখস্থ রাখতে হবে 0.425। না বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। বুঝা গেছে? তো এফসি প্রাইম এর উপর আলফা এবং বিটার মান কিসের উপর ডিপেন্ড করে? এফসি প্রাইমের উপরে। এফসি প্রাইমের এফসি উপরে। প্রাইমের তোমার মানের এফসি উপর। প্রাইম কি থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে। জি তো স্যার। এফসি প্রাইম যদি তোমার দেওয়া থাকে 4 অথবা তার ওরের চেয়ে বেশি কম, থাকবে না। হ্যাঁ, তাহলে আলফার মান হচ্ছে 0.72, বিটার মান হচ্ছে 0.425। জি স্যার। ঠিক আছে? তাহলে এইটাই মুখস্থ রাখতে হবে। আর এটাও আমার দরকার হবে, হয়তোবা তোমার যদি ভবিষ্যতে দরকার হয় তুমি এইভাবে বাইর করতে পারবা, কিন্তু আসলে পরীক্ষার হলে আমার এই দুইটা জিনিসের দরকার নাই। আমার দরকার শুধুমাত্র এই দুইটা, মানে এফসি প্রাইমের মান সবসময় 4 অথবা তার চেয়ে কম দেওয়া থাকবে। মনে করো 3 দেওয়া থাকবে, 3.5 দেওয়া থাকবে, 3.2 দেওয়া থাকবে, হ্যাঁ, 4 দেওয়া থাকবে, কিন্তু 4 এর চেয়ে বেশি দেওয়া থাকবে না। ওকে? তাহলে আলফা বিটার মান আমি কি বের করতে পারবো? জি স্যার। স্যার। আচ্ছা, আর সি যেটা আছে, সি এর মান আমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে কিন্তু আমার মোমেন্ট ক্যাপাসিটি একটা সিঙ্গলি বিমে বের হয়ে যাবে। না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন এখন একটা কথা আছে, এখানে একটা প্রবলেম আছে। তুমি একটা বিম কিভাবে সিঙ্গলি না ডাবলি তুমি বুঝবা কিভাবে? ঠিক আছে, আগে এরকম মোমেন্ট দিয়ে বুঝতাম, এখন এখানে মোমেন্ট দিয়ে বুঝবো না। এটা বুঝার জন্য এইখানে ওয়েটা আরেক রকমের, সিঙ্গলি অথবা ডাবলি বুঝার ক্ষেত্রে। আচ্ছা, কিভাবে বুঝবা সেটার একটা ইয়ে আছে। প্রথমে তোমার এখানে স্টিল দেওয়া থাকবে, ঠিক আছে? তোমার যদি এখানে স্টিল দেওয়া থাকে, স্টিল তোমার দেওয়া আছে মনে করো, হ্যাঁ, বললো যে এইটা কতটুকু মোমেন্ট নিতে পারবে। যদি মোমেন্ট দেওয়া থাকতো তাহলে স্টিল বাইর করতা। এখন স্টিল দেওয়া আছে, মোমেন্ট কতটুকু নিতে পারবে সেটা বাইর করতে হবে। না বুঝো নাই? বুঝছি। এটা একটা বিম, এই বিমের ক্ষেত্রে তোমার এখানে স্টিল দেওয়া আছে, বলছে যে এটার ভিতরে এতটুকু স্টিল আছে, মানে 3টা 25 mm স্টিল আছে। আর বিমের সাইজ তোমার দেওয়া আছে সবকিছু 12 ইঞ্চি উইড, ডেপথ দেওয়া আছে এখানে 16 ইঞ্চি, এটা দেওয়া আছে। এখন বলছে যে এইটা ম্যাক্সিমাম কতটুকু মোমেন্ট নিতে পারবে সেটা তোমাকে কি করতে হবে, বাইর করতে হবে বা ক্যালকুলেট করতে হবে যে কতটুকু মোমেন্ট নিতে পারবে। আমরা আগে যে অঙ্ক করছিলাম, তোমরা যদি আগের অঙ্কগুলো করে থাকো তাহলে বুঝবা যে এখানে মোমেন্ট দেওয়া ছিল, লোড দেওয়া ছিল, মোমেন্ট দেওয়া ছিল, বলছিল যে এটার ভিতরে কতটুকু স্টিল লাগবে সেটা বাইর করো। আর এখন হচ্ছে উল্টা ঘটনা। উল্টা ঘটনা কি, তোমার স্টিল দেওয়া আছে, সে কতটুকু মোমেন্ট নিতে পারবে বা ক্যালকুলেট, দেখো এখানে বলছে ক্যালকুলেট নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি অফ দা সিঙ্গলি রিইনফোর্সড বিম। ঠিক আছে, ক্যালকুলেট নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি মানে এইটা ম্যাক্সিমাম কতটুকু মোমেন্ট নিতে পারবে সেটা তোমাকে বাইর করতে হবে। না বুঝায় নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন তোমার প্রথমে এটাকে বাইর করতে হবে এটা সিঙ্গলি না ডাবলি। জি স্যার। সিঙ্গলি না ডাবলি বের করার জন্য প্রথমে তোমাকে বার করতে হবে রিইনফোর্সমেন্ট রেশিও র, মানে এই টোটাল কনক্রিটের এরিয়ার সাপেক্ষে টোটাল স্টিল কতটুকু রেশিওতে আছে এটা বাইর করতে হবে। না বুঝো নাই? রটাকে কি বলতেছি আমরা? রিইনফোর্সমেন্ট রেশিও। রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে টোটাল কনক্রিটের এরিয়ার সাপেক্ষে টোটাল স্টিলের এরিয়া কতটুকু আছে সেটা আমাকে বাইর করতে হবে।
আচ্ছা, তো রিইনফোর্সমেন্ট রেশিও ইকুয়াল টু আমরা তাহলে এস মানে স্টিলের এরিয়াকে আমরা বলতেছি হচ্ছে এস ডিভাইডেড বাই কনক্রিটের এরিয়া, টোটাল কনক্রিটের এরিয়া সাপেক্ষে আমি বলছি, তাহলে কনক্রিটের এরিয়া আমরা জানি বি ইন্টু ডি, বি ইন্টু ডি ইফেক্টিভ ডেপথ যেটা। তাহলে এইটা দিয়ে তুমি র বাইর করতে হবে, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এই র এই বর্তমান পজিশনে যে র আছে মানে রিইনফোর্সমেন্ট রেশিও আছে, এটা যদি ব্যালেন্স র, ব্যালেন্স র কে আমরা বলতেছি হচ্ছে র বি, ব্যালেন্স র হচ্ছে র বি। এইটার চেয়ে যদি কম থাকে তাহলে সিঙ্গলি, আর এটার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে ডাবলি। আমার র বের করতে হবে, এই র এর মান যদি রবির চেয়ে ছোট হয় তাহলে সিঙ্গলি, আর রবির চেয়ে যদি বড় হয় তাহলে ডাবলি। রবি হচ্ছে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও, ব্যালেন্স এটা কি দেওয়া রিইনফোর্সমেন্ট। থাকবে? হ্যাঁ, রবিটা কি দেওয়া থাকবে স্যার? রবিটা ক্যালকুলেট করতে হবে, এটা আমি বলতেছি, এটা পরে বলতেছি। তুমি খালি জি এটা স্যার। মনে রাখো যে স্যার রবি আমার, থেকে ছোট হলে এটা সিঙ্গেল। হ্যাঁ কি বললা, কি বললা? রবি থেকে ছোট হলে স্যার সিঙ্গেল না ডাবল? হ্যাঁ, রবি থেকে আমার র এর মান, র মানে হচ্ছে এই কারেন্ট পজিশনে তার রিইনফোর্সমেন্ট রেশিও যেটা সেটা, এই র এর মান যদি আমার রবির চেয়ে ছোট হয় তাহলে সিঙ্গলি, আর যদি রবির চেয়ে বড় হয় তাহলে সেটা ডাবলি। জি স্যার, বুঝছি। ক্লিয়ার? র এর জি মান স্যার। যদি রবির চেয়ে ছোট জি স্যার। হয় তাহলে সিঙ্গলি, আর রবির চেয়ে যদি বড় হয় তাহলে সেটা ডাবলি। ডাবল। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। এখন র তো আমি বাইর করে পারবো, র ইকুয়াল টু এস বাই বিডি করে আমি বের করতে পারবো র এর মান, কিন্তু রবির মান আমি বের করতে পারবো না। রবির মান আমি জানি না, রবির মান কেমনে বাইর করি এটা আমি জানি না এখন। এইটার জন্য এইখানে দেখো উপরে একটা সূত্র দেওয়া আছে রবি ক্যালকুলেট করার জন্য, এটা তোমাকে মুখস্থ করতে হবে। রবি ক্যালকুলেট করার জন্য সূত্র হচ্ছে আলফা এফসি প্রাইম বাই এফ ওয়াই। এফসি প্রাইম এফ ওয়াই দেওয়া থাকবে, আলফার মান তুমি ওই যে এফসি প্রাইমের উপর ডিপেন্ড করে বার করতে পারবা। তারপরে জি হচ্ছে 87 ডিভাইডেড বাই 87 প্লাস এফ ওয়াই, স্যার। ঠিক আছে? এফ ওয়াই ও দেওয়া থাকবে। তাহলে এফ ওয়াই দেওয়া, এফসি প্রাইম দেওয়া, আর আলফার মান কই থেকে বাইর করবা? ওই আগের কন্ডিশন থেকে। ওই যে আগের আগের এইখান থেকে। হ্যাঁ, এটা 4 এর চেয়ে যদি কম হয় তাহলে আলফার মান 0.7। তাহলে এইভাবে করে কি করবা, বের করতে পারবা নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি রবির সূত্রটা বলতে পারছি? রবি কেমনে বাইর করে? 87টা কি? 87 এটা সূত্র, জি স্যার। এটা বাইর করে, এটার সূত্রর গভীরতা অনেক বেশি আছে, কিন্তু এই গভীরতা এখন আমি আর বুঝাইতে যাচ্ছি না। বুঝাইতে কেন যাচ্ছি না, এটা তোমার জন্য ক্রিটিক্যাল হয়ে যাবে। তো যেহেতু এটা একটা স্মল পার্ট, এটা আমার একটা দরকার জাস্ট খালি চেক দেওয়ার জন্য, এই কারণে আমি তোমাকে এটা বলছি, এটা সূত্র হিসেবেই তুমি মনে রাখো, এটার গভীরতা বোঝার দরকার নাই আপাতত। কারণ এইটা দিয়ে শুধুমাত্র তো আমি চেক দিব যে আমার এটা সিগলি নাকি আমার এটা ডাবলি, তাই না? জি। এই কারণে আমি বলছি যে রবির সূত্রটা তুমি মুখস্থ রাখবে। 87 এটা একটা সংখ্যা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 87 প্লাস এফ ওয়াই। জি স্যার। ওকে, বুঝা গেল? জি। তাহলে আমার র এর মান যদি রবির চেয়ে ছোট হয় তাহলে সিঙ্গলি, তাই না? জি স্যার। ওকে, এখন আমি এখানে একটা বিম দেওয়া আছে, এটা নমিনাল ক্যাপাসিটি আমার বাইর করতে হবে। তাহলে আমরা জানি নমিনাল ক্যাপাসিটি বাইর করার জন্য দুইটা সূত্র আছে, সি ইন্টু জেড করতে পারো অথবা টি ইন্টু জেড করতে পারো। সি ইন্টু জেড, টি ইন্টু জেড, দুইটা সূত্র যে কোনো একটা ইউজ করতে পারো তুমি। জি স্যার। ওকে, আচ্ছা, এখন সব সময় মাথায় রাখবা তুমি ইউজ করবা হচ্ছে টি ইন্টু জেড, কারণ এখানে একটু ভেজাল কম আছে। এখানে যেহেতু অনেকগুলা জিনিস আছে, দেখো এটা বাইর করার জন্য তোমার আলফার মানও লাগবে, বিটার মানও লাগবে, কিন্তু জি স্যার। টি ইন্টু জেড করলে এখানে শুধুমাত্র তোমার শুধুমাত্র বিটা। জি স্যার। বিটার মান থাকলেই চলে, বুঝে গেছে? আর তোমার এস এর মান লাগবে, তো এস তো আমার দেওয়া আছে, যদি এস দেওয়া থাকে তাহলে এস এর মান লাগবে। এফ ওয়াই তো তোমার দেওয়া থাকবে, ডি এর মান তোমার দেওয়া থাকবে,
আর বিটার মান তুমি জাস্ট খালি বের করবা এফসি প্রাইমের উপরে ডিপেন্ড করে, আর সি এর মান ওই সূত্র দিয়ে ক্যালকুলেট করবা। জি স্যার। ওকে, তাহলে তাহলে আমি বলতেছি যে এটা ক্যাপাসিটি বাইর করার জন্য তোর সূত্র হচ্ছে mn ইকুয়াল টু এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। ওকে, তাহলে এটা সিংলি সূত্র, আগে বের করতে হবে এটা সিংলি না ডাবলি। তো সিংলি না ডাবলি বের করার জন্য প্রথমে বের করতে হচ্ছে র ইকুয়াল টু এস বাই বিডি। আচ্ছা, এস যেটা, এস হচ্ছে এখানে যে স্টিল দেওয়া আছে সেটার এরিয়া। এখানে কয়টা স্টিল দেওয়া আছে? তিনটা, একটা দুটা তিনটা, এবং এটা দেওয়া আছে 25 mm, 25 mm দেওয়া আছে। 25 mm বারের এরিয়া কত তোমাকে বাইর করতে হবে। এটা তুমি নেটে সার্চ দিলে 25 mm বারের এরিয়া কত ইঞ্চি স্কয়ার সেটা পাওয়া যাবা। তো একটা বারের এরিয়া যদি পাওয়া যাও, এটাকে 3 দিয়ে গুণ করলে 3টা বারের এরিয়া পাওয়া যাবা। না বুঝো নাই? জি স্যার বুঝছি। যেমন তারা পাইছে 3টা বারের 25 mm বারের এরিয়া 2.28 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই বিডি। বি হচ্ছে আমার কত? 12, আর ডি হচ্ছে 13.5। তো 12 ইন্টু 13.5 পরে আমার পাইছে হচ্ছে 162। তাহলে এস বাই বিডি এটা করে এই মানটা পাইছে 0.0141। এটাকে কম্পেয়ার করতে হবে হচ্ছে রবির সাথে। রবির সূত্রটা আমরা জানি, রবির সূত্র আমরা এখান থেকে বাইর করছি আলফা এফসি প্রাইম বাই এফ ওয়াই 87 ডিভাইডেড বাই 87 প্লাস এফ ওয়াই। তাহলে আলফার মান দেখো, এফসি প্রাইম দেওয়া আছে 3 কেএসআই, তাহলে আলফার মান হচ্ছে 0.72 ইন্টু এফসি প্রাইম বাই এফ ওয়াই। এফসি প্রাইম হচ্ছে 3, এফ ওয়াই 60 ইন্টু 87 ডিভাইডেড বাই 87 প্লাস এফ ওয়াই। মানে এই সূত্রতে আর কি জাস্ট বসাই দিবা। সূত্রতে বসাই দিলে তোমার রবির মান আসলো হচ্ছে 0.0213। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে র ইজ স্মলার দেন রবি। জি স্যার, সিংলি। তাহলে র এর মান আসছে 0.0141 আর রবির মান আসছে 0.0213। তাহলে র ইজ স্মলার দেন রবি। র ইজ স্মলার দেন রবি হইলে এটা কি সিংলি না ডাবলি? সিংলি স্যার। সিংলি। ওকে, তা সিংলি হইলে সূত্র আমি ইউজ করব টি ইনটু জেড, মানে হচ্ছে এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। এস এর মান কি তুমি আগে বাইর করছো? এস এর মান জি এই যে 2.28। জি স্যার। স্টিল এরিয়া। আচ্ছা, এফ ওয়াই এর মান কত? 60, এটা দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, ডি এর মান কত? এখানে দেওয়া আছে 13.5 মাইনাস বিটা। বিটা ডিপেন্ড করে কার উপরে? ওই স্যার এফসি প্রাইমের উপরে। এফসি প্রাইম তোমার কত? 3। তাহলে বিটার মান কত? 3 নিলে তো স্যার 0.72। এই বিটা 0.425। 425। হ্যাঁ ঠিক আছে। তাহলে বিটার মান বসাই দিবা 0.425 ইনটু সি। এই যে সি বাইর করতে হলে তোমার এই সূত্র দিয়ে বাইর করতে হবে, এস এফ ওয়াই ডিভাইডেড বাই আলফা এফসি প্রাইম বি। সব দেওয়া আছে, সি এর মান বাইর হয়ে যাবে। বসাই দিলে তুমি মোমেন্ট ক্যাপাসিটি পাওয়া যাবে। তো এইগুলা সব কি ইঞ্চিতে বের হবে, এটাকে ফিটে নিয়ে যাওয়ার জন্য এখানে 12 দিয়ে ভাগ করছে আলাদা। বুঝছি স্যার। তাহলে এই বিমটা যদি তার ভিতরে 3টা 25 mm রড থাকে, তাহলে সে সর্বোচ্চ মোমেন্ট নিতে পারবে 128.3 কিউব ফিট। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। এইভাবে আমার যদি একটা সেকশন দেওয়া থাকে, এর ভিতরে যদি রড দেওয়া থাকে, তাহলে এইটা কতটুকু মোমেন্ট নিতে পারবে এটা কিন্তু আমি সহজে বের করতে পারবো। ঠিক আছে? জি স্যার। ওকে, একটু ঘাটাঘাটি করলেই একটু কমপ্লেক্স আছে, একটু যদি ঘাটাঘাটি করো মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে আর কি। যেহেতু এটা একটু কমপ্লেক্স, বুঝে গেছে? এটা ইউএসডি মেথডটা একটু কমপ্লেক্স, ডাব্লিউএসডি তো সোজা ছিল, ইউএসডিটা একটু কমপ্লেক্স। একটু ঘাটাঘাটি করলে, একটু যদি পড়ো তাহলে তোমার আয়ত্ত চলে আসবে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আমরা এই সপ্তাহেই সিআর আমার সাথে কন্টাক্ট করবা। এই সপ্তাহে আমরা দিনের বেলা আরেকটা ক্লাস নিব আর কি। ঠিক আছে? তাহলে দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা।
সিয়ার আসো? জি স্যার। বোঝা গেছে? এই সপ্তাহে তোমরা সুবিধা মতো আমাকে একটু কন্টাক্ট করবা যে আগের দিন যে স্যার পরের দিন ওইটার সময় আপনি ক্লাস নিতে পারবেন, তাহলে আমি এক্সট্রা একটা ক্লাস নিয়ে নিব। ওকে স্যার। ওকে, আর তোমরা এই জিনিসটা একটু দেখো, ঠিক আছে? ওকে ওকে স্যার। ওকে, তাহলে থাকো, ভালো থাকো। নমস্কার স্যার। আচ্ছা। স্যার